নমস্কার বন্ধুরা, গল্পে গল্পে গল্প শোনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কালো পাথর গল্পটি শোনাব। প্রেতাত্মা নিয়ে আসর বসানো অরুণেন্দুর হবি। এই আসরে মৃত মানুষের আত্মার আবির্ভাব হয় কোনো জীবিত মানুষের মাধ্যমে, যাকে বলা হয় মিডিয়াম। অরুণেন্দু নিজে কিন্তু মিডিয়াম নয়, নিছক উদ্যোক্তা। মিডিয়াম সবাই হতে পারে না। অরুণেন্দুর মতে সূক্ষ্মাতিসূক্ষ্ম ইন্দ্রিয়ের অধিকারী এবং খুব অনুভূতিপ্রবণ মানুষই মিডিয়াম হবার যোগ্য। পুরুষের তুলনায় এই ক্ষমতাটি মেয়েদের বেশি, তাই মেয়েদের মধ্যেই সে মিডিয়াম খোঁজে, পেয়েও যায়। অশরীরী আত্মা আনতে দেরি করে না। অরুণেন্দু দাবি করে 90টি আসরে তার সাফল্যের অভিজ্ঞতা হয়েছে। এই আসরকে ইংরাজিতে বলা হয় সিওন্সের আসর। আসর যখন তখন যেখানে সেখানে বসানো যায় না। পরিবেশ নির্জন এবং স্তব্ধ হওয়া চাই। আসরের লোকগুলোর বিশ্বাস থাকা চাই দেহাতীত সত্তায়। তবে আত্মার আবির্ভাবের গ্যারান্টি দিতে অরুণেন্দু রাজি, যদি প্রাকৃতিক দুর্যোগের রাতে কোনো নিরিবিলি বাড়িতে আসর বসানো যায়। সেদিন এইরকম একটা অবস্থা দেখা দিয়েছিল 24শে অক্টোবর রাত 10টায় বঙ্গবিহার সীমান্তে খনি এলাকায় বারাহিয়া টাউনশিপে ডক্টর কুসুম বিহারী রায়ের বাড়িতে। ডক্টর রায় খনি ও ধাতু বিশেষজ্ঞ সরকারি অফিসার। অরুণেন্দু সম্পর্কে তার ভাগ্নে যখনই বেড়াতে আসে পেততত্ত্ব নিয়ে বকবক করে সারাক্ষণ। রাতের খাওয়ার পর বাইরে বারান্দায় বসে গল্প করছিলেন ডক্টর রায়, তার স্ত্রী মীনাক্ষী, একমাত্র সন্তান মঞ্জুশ্রী, তার হবু বর সুমন আর অরুণেন্দু। সেই সময় হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এসে গেল। তার মধ্যে লনের ওধারে গেট খুলে দৌড়ে এলো দুটি মেয়ে, অনুরাধা আর ভাবনা, দুই বন্ধু, মঞ্জুশ্রীরও বন্ধু। বেড়াতে বেরিয়ে আচমকা প্রকৃতির তারাকে আশ্রয় নিতে হইল। ভাবনা গুজরাটি মেয়ে, তার বাবা কেশবলাল শান্তপ্রসাদ স্থানীয় ব্যবসায়ী। ভাবনার জন্ম বাহারিয়ায়, তাই সে বাংলাও বলে মাতৃভাষার মতো। বৃষ্টির ছাড় এসে সবাইকে বিব্রত করছিল, তাই ড্রয়িং রুমে যাওয়া হলো। অনুরাধা আর ভাবনা যে যার বাড়িতে ফোনে জানিয়ে দিল মঞ্জুশ্রীদের বাড়িতে আটকে পড়েছে। চিন্তার কারণ নেই, ডক্টর রায় গাড়ি করে পৌঁছে দেবেন তাদের। কফির আসর বসলো এবার। অরুণেন্দু কিছুক্ষণ আগে সিয়ন্স নিয়ে আলোচনা করছিল। ডক্টর রায় ওসব বিশ্বাস করেন না, কিন্তু মা ও মেয়ে করে। তারা মুগ্ধ হয়ে শুনছিল। সুমন হ্যাঁ বা না কিছুই বলছিল না, সে বরাবর মধ্যপন্থী সব ব্যাপারে। কফির আসরে আরও দুজনকে পেয়ে অরুণেন্দু আগের কথাটার জেদ টেনে আনল। অনুরাধা ও ভাবনার চোখে ফুটে উঠল চাপা ভয় ও বিস্ময়। বাইরে ঝড় বৃষ্টি, মেঘের গর্জন, যেন অশরীরী আত্মারা আত্মপ্রকাশের জন্য অস্থির হয়ে জীবিত মানুষের আনাচে কানাচে ছোক ছোক করে ঘুরে বেড়াচ্ছে। মঞ্জুশ্রী বলল, তাহলে অরুদা, এই তো তোমার মতে উপযুক্ত সময়? তার মা মীনাক্ষী হাসতে হাসতে বললেন, খুব হয়েছে, আত্মা তাত্মা ডেকে এখন কাজ নেই, মুখেই বলো অরু, শুনতে বেশ লাগছে। ভাবনা একটু হাসলো হঠাৎ। না মাসিমা, আমরা পরীক্ষা করে দেখি না, যদি সত্যি আত্মা আসে। ডক্টর রায় হাই তুলে বললেন, ওকে, তোমরা আড্ডা দাও, আমি একটু পড়াশোনায় বসি এবার। অনু, ভাবনা চিন্তা করো না, পৌঁছে দেবক্ষণ, যত রাতই হোক। তার পেছন পেছন মীনাক্ষীও চলে গেলেন। ছেলে মেয়েদের মধ্যে আর আড্ডা দেওয়া শোভন নয়। ওরা হয়তো মন খুলে কথা বলতে পারছে না। বিশেষ করে সুমন ও মঞ্জুশ্রীর কথা ভেবেই উঠে গেলেন মীনাক্ষী। সুমন চোখ নাচিয়ে বলল, কি অরুদা, হবে নাকি? অরুণেন্দু পা বাড়িয়েছিল। অনুরাধার দিকে তাকিয়ে বলল, আপনার আপত্তি নেই তো? অনুরাধা আস্তে মাথাটা দোলালো। অরুণেন্দু তার দিকে তাকিয়েই রইল মিনিটখানেক। তারপর রহস্যময় হেসে বলল, আমার বিশ্বাস মিডিয়াম হবার যোগ্যতা এখানে একমাত্র আপনারই আছে। ভাবনা বলল, কি করে বুঝলেন বলুন তো? অরুণেন্দু বলল, ওটা আমার ইনটিউশন বলতে পারেন। 10 বছর ধরে এইসব নিয়ে আছি, দেখা মাত্র বুঝতে পারি কে ভালো মিডিয়াম হতে পারে। অনুরাধা, প্লিজ আপত্তি করবেন না কিন্তু। অনুরাধা মৃদুস্বরে বলল, আমাকে কি করতে হবে?
অরুণেন্দু উঠে দাঁড়িয়ে বলল, ডাইনিং টেবিলে চলুন সবাই বলছি। আর মঞ্জু, একটা হালকা পেন্সিল আর একটা কাগজ চাই, ঝটফট, সময় চলে যাচ্ছে। আর একটা মোম চাই। সঙ্গে সঙ্গে জোগাড় হয়ে গেল। কিচেন বন্ধ করে ফেলু ঠাকুর আর পরিচারিকা সুশীলাকে নিজেদের ঘরে পাঠানো হলো। দরজা ও জানালাগুলো বন্ধ করে অরুণেন্দু মোমবাতি জেলে টেবিলে রাখল। বাইরের প্রাকৃতিক আলোড়ন খুব চাপা শোনাচ্ছিল। এবার ফ্যান বন্ধ করলে ঘরের ভেতরটা গুমট হয়ে উঠল।